১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি সময় থেকে মুক্তিবাহিনীর বিমান উইং গঠনের জন্য প্রথমবারের মতো পরিকল্পনা করা হয়েছিল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা থেকে রওনা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের আগরতলায় চলে যান পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকজন বাঙালি অফিসার। উদ্দেশ্য মুক্তিযুদ্ধে যোগদান। এই অফিসারদের মধ্যে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার, উইং কমান্ডার খাদেমুল বাশার, স্কোয়াড্রন লিডার এম সদর উদ্দিন, ফ্লাইং অফিসার বদরুল আলম। আগরতলায় পৌঁছানোর পর ভারত সরকারের উদ্যোগে এই অফিসারদের নিয়ে যাওয়া হয় দিল্লিতে। ২০ মে দিল্লিতে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে কলকাতায় চলে যান। সেখানে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। এ সময় তিনি বিমান উইং গঠনের জন্য বিমানের বন্দোবস্তের জন্য অনুরোধ করেন। তিনি বলেন, যেহেতু বাঙালি অফিসারেরা আছেন, সুতরাং তারাই বিমান ব্যবহারে সক্ষম। এভাবেই জন্ম নিল একটি স্বপ্ন। সশস্ত্র বাহিনীর সবচেয়ে সফিস্টিকেট ইউনিট বিমান বাহিনী গঠন হলো বিদেশিদের মাটিতে। এই জন্ম প্রক্রিয়ায় যিনি নেতৃত্ব দিলেন তিনি আব্দুল করিম খন্দকার, যাকে আমরা এ.কে খন্দকার হিসেবে চিনি। ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমান বাহিনী থেকে তিনি তার কমিশন লাভ করেন। ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ফাইটার হিসেবে কাজ করেন ও পরে ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে ওঠেন। তিনি পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে ১৯৫৭ সাল পর্যন্ত ছিলেন। ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে তিনি ১৯৫৮ সাল পর্যন্ত ফ্লাইং কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে তিনি ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬০ সাল পর্যন্ত। ১৯৬১ সাল পর্যন্ত তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে কাজ করেন PAF একাডেমিতে। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬৫ সাল পর্যন্ত। ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং হিসেবে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি PAF একাডেমিতে দায়িত্ব পালন করেন। PAF প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৬৯ সালের আগ পর্যন্ত দায়িত্বরত ছিলেন। পরে তিনি সেকেন্ড ইন কমান্ড হিসেবে PAF বেসের দায়িত্ব পান ১৯৬৯ সালে। একটু আগে যে বৈঠকের কথা বলা হলো, বদরুল আলম বীর উত্তম ছিলেন সেই বৈঠকে। এক স্মৃতিচারণায় তিনি জানান, বৈঠকে এ.কে খন্দকার বিমান উইং গঠনের জন্য তাজউদ্দিন আহমেদকে বিমান জোগাড়ের জন্য অনুরোধ করেন। তাজউদ্দিন আহমেদ দেখলেন যুদ্ধে বিমান অত্যাবশ্যক, তাই তিনি ও খন্দকার সাহেব দুজনই ভারত সরকারের কাছে বিমান সহায়তা চাইতে থাকেন। প্রাথমিকভাবে যখন দেখা গেল বিমান উইং গঠন করতে দেরি হবে, তখন বিমান বাহিনীর অফিসারদের বিভিন্ন সেক্টরে যুদ্ধে পাঠানো হলো। এ.কে খন্দকার হলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। জুলাই মাসের শেষের দিকে তাজউদ্দিন আহমেদের আহ্বানে ভারতীয় প্রতিরক্ষা সচিব কে বিলাল, ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি.সি. লাল সহ উচ্চপদস্থ ভারতীয় অফিসারদের সঙ্গে বৈঠক করেন এ.কে খন্দকার। এ সময় এ.কে খন্দকার আবারও বিমান চেয়ে অনুরোধ করেন। বৈঠকে নানা নিয়ম নীতির প্রসঙ্গ দেখিয়ে মুক্তিবাহিনীকে সরাসরি বিমান সহায়তা দিতে অপারগতা জানায় ভারত সরকার। সেপ্টেম্বরের শুরুর দিকে ভারত সরকার বাংলাদেশকে ৩টি বিমান দিতে পারবে বলে জানায়। এই ৩টি বিমানের মধ্যে ছিল যোধপুরের মহারাজার দেওয়া উপহার একটি ডাকোটো DC-3 পরিবহন বিমান, একটি DHC-3 টুইন আটার পর্যবেক্ষণ বিমান ও একটি শস্য ক্ষেতে ঔষধ ছিটানোর কাজে ব্যবহৃত অ্যালোয়েট-3 হেলিকপ্টার। সবগুলোই সিভিলিয়ান। কিন্তু এ.কে খন্দকারের ঐকান্তিক চেষ্টায় সেই পরিবহন, কীটনাশক ছিটানো আর পর্যবেক্ষণের উড়োজাহাজই হয়ে উঠল সঙ্গী। গঠিত হল বাংলাদেশের প্রথম এয়ার ইউনিট, এ.কে খন্দকারের নামের সঙ্গে মিলিয়ে, যার নাম অপারেশন কিলো ফ্লাইট। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন এ.কে খন্দকার। পরে তিনি রাজনীতিতেও যোগ দেন, দুবার হন মন্ত্রী। কিন্তু এ.কে খন্দকার সেই মানুষ হিসাবে ইতিহাসে অমর হয়ে থাকবেন, যার নামে একটি পরিত্যক্ত রানওয়ে থেকে উড়েছিল একটি দেশের প্রথম সামরিক ফ্লাইট। সঙ্গী ছিল কয়েকটি ভাঙাচোরা সিভিলিয়ান উড়োজাহাজ। তবে এ.কে খন্দকাররা এতে দমেননি। তারা বাংলার আকাশকে মুক্ত করেছিলেন, যে নীল আকাশ আজ স্বাধীন।